ইউরোপের চেক রিপাবলিকের অন্তর্গত প্রাগ হলো অন্যতম একটি সুন্দর ট্যুরিস্ট লোকেশন, যেখানে আমরা ঘুরতে এসেছি ফেব্রুয়ারির ফার্স্ট উইকে 2025-এ। তোমাদের সাথে অলরেডি আমি পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3-তে বিভিন্ন জায়গার ভিডিও শেয়ার করেছি, যেখানে তোমরা দেখতে পেয়েছো প্রাগ ক্যাসেল থেকে শুরু করে চার্লস বিচ এবং অন্যান্য অনেক সুন্দর জায়গা আমরা ঘুরেছি। আজকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি প্রাগ ক্যাসেলের সব থেকে কালারফুল জায়গা গোল্ডেন লেন। আমি সুনন্দা, প্রবাসী আমার জগতে প্রাগের পার্ট 4-এ তোমাদের সবাইকে ওয়েলকাম। কফি খাওয়া হলো, একটুখানি রিফ্রেশমেন্টের পর আমরা এখন যাচ্ছি 5 আছে, দেখি গিয়ে দেখা যাক কি আছে। 5 নম্বর দেখতে পেলে তবে বুঝতে পারবো ওটার জায়গা জিনিসটা কি। তো একটুখানি রিফ্রেশ হয়ে গেলাম আমরা, ঠান্ডাটা বেড়েছে একটু। সকালে যখন আসছিলাম তখন অতটা ঠান্ডা লাগছিল না, এখন আবার ঠান্ডাটা লাগছে। 2 বাজে দুপুর। তো সবাই এখন যাচ্ছে, দেখো একটাতে যাচ্ছি, দুপাশে উঁচু দেওয়াল। প্রাগ ক্যাসেল কমপ্লেক্সের বাকি আরও 3টে জায়গার সাথে এই গোল্ডেন লেনটাও কিন্তু আমাদের টিকিটে ইনক্লুডেড ছিল। টিকিটের দাম এবং কিভাবে টিকিট কাটতে হয় সেটা আমি তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি। না দেখে থাকলে প্লিজ একবার আমার চ্যানেলে গিয়ে দেখে নাও। লেখা আছে ওখানে কিছুটা গোল্ডেন লেন। এখানে সোভেনিয়ার শপও রয়েছে, কফি, ওয়াশরুম মোটামুটি সব কটার জায়গাতেই রয়েছে। আমরা 1, 3, 5 যে কটাতেই যাচ্ছি না কেন দেখতে পাচ্ছি ওয়াশরুম রয়েছে, তো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। গোল্ডেন লেন হলো প্রাগ ক্যাসেলের সব থেকে কালারফুল জায়গা, যেখানে একসময় রয়্যাল গার্ডরা থাকতেন। তো এই দেখো, এখানেও টিকিটটা পাঞ্চ করতে হলো, দেখা যাচ্ছে বারকোডটা পাঞ্চ করলাম আমরা। এটা হচ্ছে গোল্ডেন লেন। এই ওয়ালের ভেতরেই কিছু একটা আছে, যাওয়া যাক। 15 সেঞ্চুরির শেষের দিকে এই গোল্ডেন স্ট্রিট তৈরি হয়েছিল এবং এখানে আজও 500 বছরের পুরনো ইতিহাসকে তোমরা খুঁজে পাবে এই দেয়ালের আড়ালে। এখানে রয়েছে পুরনো যুদ্ধের সব সাজসজ্জা, আসবাবপত্র, যুদ্ধে হেরে গেলে কি করা হতো, এবং 17 সেঞ্চুরির শেষের দিকে এখানে গোল্ড স্মিথরা থাকতেন। সেই থেকেই অ্যাকচুয়ালি এই লেনটার নামকরণ করা হয়েছে গোল্ডেন লেন। পুরোনো দিনের যুদ্ধের সময় মানুষ কিভাবে প্রস্তুত হতেন, তাদের জীবনযাপন কীরকম ছিল, কিভাবে তারা যুদ্ধের সময় নিজেকে প্রস্তুত করতেন, তাদের কি কি ছিল আজ পোশাক, অস্ত্রশস্ত্র এবং নিয়মাবলী, সব কিছুই লেখা হয়েছে এই 4 দেওয়ালের মাঝখানে। এখানে লেনটা খুবই সরু, সেই জন্য তোমাকে খুব ধীর গতিতে এগিয়ে যেতে হবে। এখানে যতই ভিড় হোক না কেন তোমাকে খুব সাবধানতার সাথেই চলতে হবে, কারণ দুই পাশে রয়েছে এরকম সাজসজ্জা, বিভিন্ন রকমের জিনিসপত্র রাখা, যেগুলোতে টাচ করা যাবে না এবং খুব সাবধানতা অবলম্বন করেই এগিয়ে যেতে হবে। পুরনো দিনের ইতিহাসের পাতাকে উল্টে দেখলে আমরা বিভিন্ন যুদ্ধের পরিচয় পাই, কিন্তু সেই যুদ্ধের আগে মানুষ নিজেকে কিভাবে প্রস্তুত করতেন, শত্রুর হাত থেকে নিজেকে বাঁচাতে তারা কি কি করতেন, সেগুলোই লেখা রয়েছে এই গোল্ডেন লেনের 4 দেওয়ালে। সেইটা দেখো, বাবা কতটা উপরে। এটা ওই পুরোনো অস্ত্রাগার টাইপের। ক্যাসেলের রয়্যাল গার্ডরা ছাড়াও এখানে থাকতেন ফেমাস কিছু রাইটার্স এবং আর্টিস্টও। এখান থেকে কিছু কেনাকাটি করার তাহলে বলতে পারো। ফেমাস চেক রাইটার ফ্রান্স কাফকাও এখানে একসময় থাকতেন। শোনা যায় যে তার বোনের বাড়ি এখানেই ছিল, এই গোল্ডেন লেনেই, এবং তিনি এখানে অনেক সময় যাবৎ কাটিয়েছিলেন, অনেক বইও লিখেছিলেন। তার বইয়ের কিছু নিদর্শনও এখানে এখনো পর্যন্ত রাখা রয়েছে। প্রাগ ক্যাসেলের সাথে যুক্ত এই গোল্ডেন লেনটির এখন বিভিন্ন বাড়িতে এখনো পর্যন্ত আগেকার দিনের লাইফস্টাইল,
তারা কিভাবে কাটাতেন তাদের জীবন, রয়্যাল গার্ডরা তাদের বিভিন্ন আসবাবপত্র, প্রসাধন সামগ্রী সবই রাখা রয়েছে এবং কি বাড়ির ওপরে তাদের নামও মেনশন করা রয়েছে, বাড়ির নাম। প্রাগ ক্যাসেল আসলে তোমরা কিন্তু গোল্ডেন লেন অবশ্যই আসার চেষ্টা করো। এখানে আসলে তোমরা ইতিহাসকে নিজের চোখে স্বচ্ছভাবে আরও ভালো করে দেখতে পারবে। এখানে আসলে তোমরা বুঝতে পারবে একটা ছোট্ট বাড়ির মধ্যেও যুদ্ধের সময় প্রতিকূল পরিস্থিতিতে তারা কীরকমভাবে জীবনযাপন করতো। বাড়ির কনসেপ্ট থেকে শুরু করে একটা ছোট্ট জায়গার মধ্যেও কিভাবে একটা সুন্দর সুগঠিত বাড়িকে তৈরি করে নেওয়া যায় এবং তাতে জীবনযাপন করা যায়। তাদের লাইফস্টাইল দেখলে তোমরা বুঝতে পারবে কিভাবে তারা জীবনযাপন করতো তখন সেই কষ্টের মধ্যেও। গোল্ডেন লেনের বিশেষত্ব হলো রাস্তার দুই পাশে এরকম ছোট্ট ছোট্ট সুন্দর কালারফুল বাড়ি। ছোট্ট বাড়ির মধ্যেই তারা তাদের জীবনকে কিভাবে অতিবাহিত করত তারই বিভিন্ন উদাহরণ এখানে রাখা রয়েছে। প্রতিটি বাড়ির ওপরেই নাম লেখা রয়েছে যিনি থাকতেন এবং বাড়ির নাম্বারও দেওয়া রয়েছে, এবং বাড়ির ভেতরে এরকম এক্সিবিশন টাইপের সুন্দর জিনিসপত্র রাখা রয়েছে, যেগুলো তুমি বেশিরভাগ জিনিসই দেখলাম আমরা কেনার মতন। তুমি পুরোনো দিনের অ্যান্টিক জিনিস কিনতেও পারো। আমরা ওখান দিয়ে নামছি। বাবা, সেটা কি ছিল? গোল্ডেন ওয়াল। এটা এখানে দেওয়ালে লেখাই রয়েছে গোল্ডেন লেনের হিস্ট্রি কি। যদিও এটা অনেকক্ষণ সময় নিয়েই তোমাকে পড়তে হবে দাঁড়িয়ে থেকে, আমাদের কাছে সেই সময়টা নেই। আমরা এখন যাব ন্যাশনাল লাইব্রেরি টাওয়ারে, যেটা অনেক বড় এবং অনেকক্ষণ লাইন দিয়ে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে, সেই জন্য আমরা এই জায়গাটা তাড়াতাড়ি সেরে বেরোতে চাইছি। এখন যেখানে আমরা ঢুকেছি এটাও কারুর একজন বাড়ি, কোনো আর্টিস্ট ছিলেন তিনি এখানে গোল্ডেন লেনের। তো সেই আর্টিস্টের বাড়ি এবং তার আসবাবপত্র পুরোনো দিনে কেমন দেখতে ছিল সেটাও এখানে দেওয়ালে দেওয়া আছে পিকচার। কত ছোট্ট একটা বাড়ি দেখো, কিন্তু বাড়ির ভেতরে এইটুকু জায়গাতেও সবকিছু তার প্রয়োজনীয় জিনিস রাখা রয়েছে। এখানে প্রত্যেকটা এরকম ছোট্ট ছোট্ট বাড়ির ভেতরেই তুমি ঢুকে যিনি থাকতেন তার নাম, তার জীবনযাত্রা সম্বন্ধে সবকিছু জানতে পারবে। তার বিভিন্ন আসবাবপত্র রাখা রয়েছে, তিনি রাইটার্স বা আর্টিস্ট যেই হোক না কেন তার ছবিও দেওয়া রয়েছে, এবং তিনি যা যা জিনিস ইউজ করতেন সবকিছু এখানে এক্সাম্পল হিসেবে রাখা রয়েছে। গোল্ডেন লেন থেকে বেরিয়ে এরকম একটা দোকান দেখলাম যেখানে প্রাগ ক্যাসেল কমপ্লেক্সটাকে পুরো দেখানো রয়েছে শোপিসের মাধ্যমে। তোমরা চাইলে এখানে কেনাকাটি করতেই পারো, দামগুলো দেখানো আছে এখানে, আমি দেখিয়ে দিলাম, চেকের প্রাইসে লেখা আছে। তো দেখে বেশ ভালোই লাগলো, কি সুন্দর ডিজাইনে করা আছে দেখো শোপিসগুলো। তোমরা যারা কনসার্ট দেখতে ইন্টারেস্টেড তারা কিন্তু এখানে আসতেই পারো। যাওয়ার পথেই পড়লো, তোমাদের সাথে জায়গাটা শেয়ার করি। জাস্ট চার্লস ব্রিজের অপোজিটেই একটা হল রয়েছে যেখানে প্রতিদিন 5টা কি 6টার সময় এরকম কনসার্ট চলে। তার আগে টিকিট কাটতে পারো, তো এখানে এসে তোমরা টিকিট নিতে পারো 1 ঘন্টা আগে। এই দেখো কনসার্টের টাইম দেওয়া রয়েছে। তো আমরা যেহেতু ইন্টারেস্টেড নই তা আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। এবার যাচ্ছি ন্যাশনাল লাইব্রেরি। ন্যাশনাল লাইব্রেরির সামনে দেখো জায়গাটা কি সুন্দর, ওই দূরে দেখা যাচ্ছে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি। এটাই কি ইনফিনিটি লাইব্রেরি? এখানেও লাইন? বাহ, যে কারণে আমরা কনসার্টটা অ্যাভয়েড করলাম। কনসার্টটাও 30 মিনিট জায়গায় 1 ঘন্টা ছিল। প্রাগে আসার পর আমার সব থেকে ইন্টারেস্টিং যে জায়গাটা ছিল, যেটা আমি যাওয়ার জন্য প্রথম দিন থেকেই ট্রাই করছিলাম, সেটা হচ্ছে এই ন্যাশনাল লাইব্রেরির ভেতরে একটা ইনফিনিটি বুক টাওয়ার আছে। তো সেটা আমি দেখবো, অনেকটা উঁচু এই বুক টাওয়ারটা, যেটা বই দিয়েই শুধু বানানো। তো তার জন্যই এখন লাইন দিতে হবে। সন্ধে 4:30 বাজে, তো এটা 6টা 7টা অবধি খোলা থাকে, এক এক দিন এক এক রকম টাইম। তো সেই টাইমটা আমি তোমাদের সাথে কোথাও দেখতে পেলে শিডিউলটা শেয়ার করব অবশ্যই। এই দেখো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কোনো টিকিট নেই এখানে। আলটিমেটলি আমরা ব্লেসড যে আমরা ঢুকতে পেলাম। বইয়ের দোকানটা দেখা যাচ্ছে। অনিশের মনে এতক্ষণ কোশ্চেন ছিল যে একটা বইয়ের
এরকম একটা স্তূপের জন্য আমরা এতক্ষণ দাঁড়িয়ে আছি কেন ঠান্ডায় গায়ে। ইয়েস, আমি এখনো ভাবছি যদি ওটা ভেঙে ফেলতে পারি পুলিশ কি আমাকে ধরে নেবে, আমাকে ফাইন করবে। হ্যাঁ, সবাই দেখতে আসছে, একটা সিগনিফিকেন্ট জিনিস দেখো না যখন। দেখা ভালো, কিন্তু আমার মতে এটা একটু ওভার হাই। ইনফিনিটি বুক টাওয়ারের সামনে দেখো অনেক লম্বা লাইন থেকে আমরা এসেছি, এখনো পর্যন্ত কত লম্বা লাইন। তো আমাদের টার্ন এখনো আসেনি, আমরা ইনফিনিটি টাইম ধরে লাইনে দাঁড়িয়ে আছি। অলমোস্ট 1 ঘন্টা হতে চলবে, মানে 50 মিনিট টাইমটা হয়ে গেছে। ইনফিনিটি মনে হচ্ছে। তো সামনে থেকে গিয়েও তোমাদের দেখাবো, তার আগে দেখিয়ে নিলাম লাইনটা কীরকম। এখানে আসতে গেলে কিন্তু ঘন্টাখানিক এটা যে টাইম কত নিয়ে, বড় স্ক্যাম দেখাচ্ছে, ওয়েট করো। ঠিক আছে, সারপ্রাইজটা ওপেন হচ্ছে একটু পরেই, ওয়েট করো। প্রাগের মিউনিসিপ্যাল লাইব্রেরির ভেতরেই তৈরি এরকম একটা বুক টাওয়ার, যেটা দেখতে খুবই সুন্দর, কিন্তু এখানে আসতে গেলে তোমরা সময় এবং ধৈর্য দুটোই নিয়ে এসো। অনেক লম্বা লাইন পড়ে, মিনিমাম 2 ঘন্টা তো লাগবেই। লোকেশনটা আমি ডেসক্রিপশনে শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। 1891 সালে প্রতিষ্ঠিত চেক রিপাবলিকের ওয়ান অফ দ্য লার্জেস্ট পাবলিক লাইব্রেরি হলো এটা। এখানে ছোট থেকে বড় প্রত্যেকেই সপ্তাহের যে কোনো দিন রবিবার বাদে সন্ধে অবধি এখানে এসে পড়াশোনা করতে পারে। বই, সিডি, ডিভিডি সব কিছুরই অ্যাক্সেস এখানে রয়েছে। এই টাওয়ারটিতে মোর দ্যান 8000 বই দিয়ে তৈরি করা হয়েছে এই টাওয়ার, এবং এটার নাম ইনফিনিটি বুক টাওয়ার কেন হলো সেটা নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছে করছে। এই টাওয়ারটির ওপরে এবং নিচে রয়েছে একটি করে আয়না। ইনফিনিটি এফেক্টটা ক্রিয়েট করার জন্যই এই আয়না দুটি রাখা রয়েছে, এবং এই টাওয়ারটির নামকরণ করা হয়েছে ইনফিনিটি বুক টাওয়ার। আমরা যারা বই ভালোবাসি তাদের কাছে কিন্তু এটা বেশ আশ্চর্যের ব্যাপার। এগুলো কিন্তু রিয়েলি বই আছে, দেখো বইগুলো ছিঁড়েও গেছে, কত পুরনো বই, কিন্তু আশ্চর্যভাবে বানানো যে একটাও পড়ছে না। খুব সুন্দরভাবে স্টেবল রয়েছে ব্যাপারটা। এখানে আসার আগে 1 ঘন্টার বেশি হয়তো আমাদের সময় নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, ঠিক কথা, খারাপ লাগছিল। কিন্তু আসার পর একটা জিনিস আমার খুব ভালো লাগলো, এখানে তুমি যতক্ষণ খুশি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য সময় নাও, এই টাওয়ারটাকে ঘুরে দেখো, কেউ কিন্তু পেছন থেকে কোনো তাড়াহুড়ো দিচ্ছে না। আমার তো ভালোই হলো, ভিডিও করার সময় পেয়ে গেলাম, তোমাদের সাথেও শেয়ার করতে পারছি টাওয়ারের চারপাশটা দেখতে কীরকম। আমরা যারা বই প্রেমী, জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় বইকে দিয়ে থাকি। দূর দূরান্ত থেকে কোনো বইয়ের মেলার নাম শুনলেই ছুটে যাই নতুন কোনো বইকে ঘরে আনার জন্য। তাদের কাছে এত বইয়ের সম্ভার দেখলে কি আনন্দটাই লাগে, তাই না? তো আমরা ইনফিনিটি বুক টাওয়ার দেখলাম, এই লাইব্রেরির অপোজিটেই এখন আমরা বাস স্টপে দাঁড়িয়ে আছি, লাইব্রেরি ইন প্রাগ। তো এখনও পর্যন্ত লাইন দেখতে পাচ্ছ, 6টা অবধি খোলা, আজকে স্যাটারডে। তো এবার বাসে উঠবো, বাসে করে আমরা যাব এখানকার একটা শপিং মলে, যেটা সব থেকে বড়। তো সেটা এক্সপ্লোর করার অনিশের খুব ইচ্ছে। বাস এসে গেছে, আজকে বাসেও ওঠা হয়ে যাবে। বাসটা খুবই ছোট, এখানে দেখো লেখা আছে কোন স্টেশন, মানে কোন স্টপ আসছে সেটা দেখানো আছে। খুবই ছোট বাস। লাইব্রেরি থেকে 194 বাসটার নাম্বার। তো সেটা হলো ডাইরেক্ট ওই শপিং মলের সামনে আসে, এবং পাউডারি গেট যেটা, ওই গেটটাকে ক্রস করে আমরা যাবো। এখন আমরা মেন স্কোয়ারটায় রয়েছি, যেখানে আগের দিনে ভিডিও শেয়ার করেছি, ব্লগটা। মানে এত ভেতর দিয়ে যায় বলেই বাসটা একটু ছোটো, মানে বড়ো বাস দিয়ে যেতে পারবে না। যাচ্ছ শপিং মল? হ্যাঁ, শপিং মলটা যাবো। লাইব্রেরি থেকে বোর হয়ে গেছে, কিছু করবো না, খালি উইন্ডো শপিং করবো। তাও শপিং মলটা যাবো, শপিং মলটা বেশ প্রায় একটা ওই প্যারিসের কি গ্যালারি আছে, নামটা ভুলে গেছি, মত বেশ বড়। তো দেখে আমার খালি ইচ্ছা করছে ঢুকবো দেখা যাক। যদি পছন্দ হয় আমাকে কিনে কিনে তো দিতেই পারো। হ্যাঁ, উইন্ডো শপিং অনলি, না পকেট শপিং হবে, পকেট থেকেও তো বার করতে হবে কিছু পছন্দ হলে, শুধু উইন্ডো হলে হবে না। কার্ডটা আমি মনে হচ্ছে ফেলে এসেছি। হ্যাঁ, ক্রেডিট কার্ডটা আছে তো? না, কার্ডটা ফেলে এসেছি। চলো, এসে গেছি আমরা প্যালাডিয়াম।
ওয়েটেড হ্যাঁ, একটু উইন্ডো শপিং করবো না, 200 শপ আছে। ক্যান ইউ ইম্যাজিন 200টা শপ ইন এ শপিং মল? সব কিছুই আছে, নর্মাল শপিং মল, বাট 200টা শপ। হ্যাঁ, এখানেই ছিলাম আমরা স্কোয়ারে। চেনা যাবে। ওই সামনে ছিল ওই গথিক গেট, পাউডার গেট। যাই হোক, প্রচণ্ড ঠান্ডা, চোখ দিয়ে জল গড়াচ্ছে। অনেকদিন বাদে আমার ফেভারিট দোকান ওরসে পেলাম, যেটা জার্মানিতে এখন বন্ধ হয়ে গেছে। তো ড্রেসের জন্য আমার ওটা ফেভারিট দোকান ছিল, এখন আর জার্মানিতে নেই। এখানে প্রচুর দোকান। রোডটাও বেশ সুন্দর। হ্যাঁ, অনেকটা ইন্ডিয়াতে আমাদের কলকাতায় যেরকম সাউথ সিটি মল আছে, অনেকটা ওইরকম। মানে এদের মধ্যে এটা সব থেকে বড়, যে শেপোরা থেকে কিছু কিনবে, না, পারফিউম রয়েছে। ভ্যালেন্টাইন্স ডে না সামনে, ওই জন্য সব লাভ লাভ হার্টসগুলো দিয়ে রেখে দেবো। যে রেস্টুরেন্টেই খাচ্ছি সব জায়গাতেই দেখছি টুকটাক এরকম সবাই। না, আমার একটু আইডিয়া হয়েছিল হয়তো যেগুলো এক্সপেন্সিভ ব্র্যান্ড হয়, যেগুলো সেই ব্র্যান্ডের কোনো শপিং মল হবে, যেরকম মিলানে আমরা দেখেছিলাম। তো সেই রকম কিছু নয় এটা, মানে এক্সট্রা অর্ডিনারি কিছু নয়, হ্যাঁ, এটা ক্যাজুয়াল। ঢুকে দিতেই পারে অন্য দেশে এসে শপিং করছি। এই তো এতক্ষণ বাদে লিন্ডের একটা দোকান পেয়েছি। সারা প্রাগ ঘুরে আমরা চকলেটের দোকান পাচ্ছিলাম না, ভাবছিলাম এরা কি চকলেট খায় না শুধু ক্যান্ডিই খায়। প্রচুর ক্যান্ডির দোকান ছিল, একটা লিন্ডের দোকান দেখলাম। তো শপিং তো করলাম, এখান থেকে একটা ছোট্ট মানে জ্যাকেট নিলাম। ব্ল্যাক জ্যাকেট আমার ছিল না, উইন্ডো শপিং আর উইন্ডো রইল না। শর্ট স্লিপের আমার ছিল না, তো সেটা একটা হলো কালেকশন, ভালোই পেলাম। আগে একটা জিনিস এসে ভালো লাগলো, ওই শপিং স্ট্রিটেও দেখলাম, এখানেও দেখলাম বাটা রয়েছে। দেখে ভালোই লাগলো। কলকাতায় তো বাটা থেকেই জুতো কিনতাম ছোটোবেলায়, এমনকি কলেজ লাইফ অবধিই কিনেছি, টেকসই হতো জুতো বলে। এখানেও দেখলাম বাটা রয়েছে। জার্মানিতে তো দেখিনি, জানি না আছে কিনা কোনো সিটিতে, আর ডুসেলডর্ফেও নেই, কাইজারslauternও দেখিনি, মানহাইমেও দেখিনি বাটা। এখানে দেখলাম বাটা রয়েছে, ভালো লাগলো একটা দেখে। আমার জ্যাকেট কেনা হয়েছে দেখে এখন অনিশ ঢুকেছে জ্যাকেটের সন্ধানে। প্যালাডিয়াম সেরে চললাম আমরা খেতে। এখন পেট পুজো করতে হবে, খেয়ে দিয়ে ঘরে। সবজি পেয়েছে, আজকে কী খাবো? একটুখানি চাইনিজ চাইনিজ মন করছে। ঠান্ডা একটু চাইনিজ। আমার স্টেক খাওয়া হবে না আজকে? না, কি পাব? অনেক ফটো দেখলাম ওই খাবারটার, ফটো দেখে দেখেই খাওয়ার ইচ্ছেটা মরে গেছে। তা এত অ্যাডভার্টাইজ করেছিল আমাকে। আমার আসলে কলিগ একজন আছে, ওর বাবা মা প্রাগেই থাকে, মানে প্রাগেরই ছেলে, তো বারবার করে বলেছিল, আর ভাবছি নেট থেকে ফটো তুলে ওকে দিয়ে দেবো। হ্যাঁ, এসব কি কথাবার্তা, ডুপ্লিসিটি। যাই হোক, পরে আমি যেন না শুনি গরু খেতে পারলাম না, প্রাণ করা হয়ে গেল। কালকেই শেষ, তো কালকে সকালে আমরা বেরিয়ে যাবো ব্রেকফাস্ট করে। আর যাকে রেখে এসেছি ওকে বিকেলের মধ্যে রিসিভ করতে হবে, সোমবার অফিস আছে। তো আজকেই লাস্ট দিন হিসাব মতন আমাদের ডে ট্রিপের। কালকে আর ঘোরা হবে না আমাদের। কালকে একটু আস্তে ধীরে বেরিয়ে যাবো, একবারে টায়ার্ডও লাগছে। তো এখন আমরা এই নদীর ওপর দিয়ে যাচ্ছি, তাই জন্য আমি ভিডিওটা অন করলাম, যে রাত্রিবেলা কেমন লাগে। রাতটাও ফাঁকা, আমরা রয়েছি আর 2-3 জন রয়েছে।
তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল। আজকে একটা চাইনিজ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি। কি খাওয়া দাওয়া করেছি এবং প্রাগের এই 3 দিনেরই টোটাল খাওয়া দাওয়ার আমি অন্য একটা ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। সেখানে তোমরা দেখতে পাবে আমরা 3 দিন কি কি খেয়েছি। আজকের ভিডিওটায় আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি প্রাগে আমাদের আজকে শেষ রাত, শেষ দিন বলবো না, কারণ কালকেও আমাদের বেরোনোর আগে টুকটাক আশেপাশে সাইট সিন কিছু ঘোরার প্ল্যান রয়েছে। তো শেষ রাত, সেই হিসেবে রাতের আলোতে প্রাগ সিটিটাকে কেমন দেখতে লাগছে সেটা তোমাদের সাথে আজকে আরেকবার শেয়ার করছি। এগুলো হচ্ছে বড় বড় মিউজিয়াম যেগুলো দিনের বেলায় খোলা থাকে, এখন তো বন্ধ হয়ে গেছে, কিন্তু রাতের আলোতে দেখতে কেমন লাগে পুরনো দিনের এই বাড়িগুলো দেখতে খুবই সুন্দর লাগছে আমার ওয়ালগুলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক প্যালেসের মতন লাগছে। তো এখানে একটা হারবার টাইপেরও রয়েছে রাস্তার ধারে। আমরা এখন ট্রাম ধরবো, তো ট্রাম স্টেশনের পাশেই যাচ্ছি। তার সাথে একটা ডান্সিং হাউস রয়েছে, সেটা আমি চেষ্টা করব তোমাদের দেখানোর। ওই দেখো দূরে দেখা যাচ্ছে বাদিকে। ট্রাম এসে গেছে, এটা হচ্ছে ডান্সিং হাউস। নমস্তে রিপাবলিক মানে হচ্ছে নমস্তে মানে কি জানো শুনেছি? নামাস্তি হচ্ছে স্কোয়ার। আমরা প্রথমে ভাবছিলাম সব জায়গাতেই নামাস্তি নামাস্তি কেন, মানে ইন্ডিয়ান নমস্তে। নামাস্তে কি বাট নামাস্তি মানে হচ্ছে স্কোয়ার, মানে নামাস্তি রিপাবলিক কি মানে রিপাবলিক স্কোয়ার। বয়স্কদের দিকে বলে বলতে রাত 9টার পরে কোনো বয়স্ক নয়, রাত 9টার পরে বয়স্কদের ঘুমিয়ে পড়া হচ্ছে, বাসে চলা উচিত নয়। যদি আসে তোমাকে উড়িয়ে দেবে। চলো, জার্মানিতে 6 বছর হয়ে গেছে আর এসব আমাকে উঠাতে পারবে না। দেশের বাইরে না থাকে, যদি ও ঠিক আছে, এই করে বসবো। বাঘ সব জায়গাতেই বাঘ। প্লিজ And I am Royal Bengal Tiger. ঠিক আছে, যদি আসে দেখা যাবে। না, বাস তো খালি আছে। টিকিটে কি দেখলে তো? হ্যাঁ, টিকিটটা মূল্য নি তো? দেখা যাবে টিকিটটা। প্রাগে আমাদের ডে 2 এর ট্রিপ আজকে এখানেই শেষ করছি। ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ ডিনার হয়ে গেছে, এবার আমরা হোটেলে ফিরছি। তো খাওয়া দাওয়ার পর একটুখানি ট্রাভেল করেই ফিরলাম, কারণ টায়ার্ড হয়ে গেছি, পায়ে প্রচণ্ড ব্যথা। তো কালকে বেরোনোর আগে মানে ব্রেকফাস্ট সেরে প্ল্যান আছে আশেপাশে একটু ঘুরেই বেরোনো। তো জানি না কালকে কোথায় ঘুরতে পারবো, তো কালকে যদি কোথাও ঘুরি অবশ্যই আমি ভিডিও শেয়ার করবো। আজকের এই ভিডিওটা তাহলে এইটুকুই। কেমন লাগলো ভিডিওটা প্লিজ থেকে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে প্লিজ শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই আর একটা ভিডিওতেই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই, গুড নাইট।